একদিনে 4টি মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিতের দাবিতে ইরানের তেহরানে আক্রমণ নেতানিয়াহু বাহিনীর। যুক্তরাষ্ট্রের 48 ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল পেজেশকিয়ান প্রশাসন। মধ্যপ্রাচ্যে সংঘাতের আঘাত, বৈশ্বিক জ্বালানি বাজারে ভারতে এলপিজি সংকট। যুদ্ধের ব্যয় সামাল দিতে বিশাল প্রতিরক্ষা বাজেট চান মার্কিন প্রেসিডেন্ট। We have all these other people, we're fighting wars. We have to take care of one thing: military protection. আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। একদিনে 4টি মার্কিন যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। 2 ক্রুকে উদ্ধারের কথা জানিয়েছে ট্রাম্প প্রশাসন। আরেকজনের সন্ধানে রুদ্ধশ্বাস অভিযানে নেমেছে তেহরান, ওয়াশিংটন। নিখোঁজ ওই ক্রুকে জীবিত ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা করেছে ইরান। এদিকে ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে ইরান। তেহরান ও বৈরুতে একযোগে আক্রমণ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুক্তরাষ্ট্র 48 ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব দিলে ইরান তা প্রত্যাখ্যান করেছে বলে দাবি গণমাধ্যমের। শুক্রবার স্থানীয় সময় রাত থেকেই ইসরায়েলের মধ্যাঞ্চল সহ বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। এছাড়া ভবন এবং বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। গিভাতাইম, বীরশেবা ও শিল্পাঞ্চল নেঘেবকেও লক্ষ্যবস্তু বানানো হয়। যুক্তরাষ্ট্রের A-10 মডেলের একটি যুদ্ধবিমান ভূপাতিত করারও দাবি করেছে ইরান। সিবিএস নিউজ জানায়, ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন F-15-এর উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল এই যুদ্ধবিমানটি। পরে সেটিও হামলার শিকার হয়। এমনকি উদ্ধার কাজে যাওয়া মার্কিন বাহিনীর 2টি ব্ল্যাক হক হেলিকপ্টারও ধ্বংসের দাবি করেছে তেহরান। ভূপাতিত করা বিমানের এক নিখোঁজ পাইলটকে খুঁজে বের করতে $66,100 পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরানি প্রশাসন। মার্কিন বাহিনীও তাদেরকে খুঁজতে উদ্ধার অভিযান চালাচ্ছে। অন্যদিকে ইস্পাহানে একটি মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটির হামলার জবাবে তেহরান, কারাজে এবং কুজেস্তান প্রদেশে হামলা চালায় ইসরায়েল। মানবাধিকার সংস্থার দাবি, ইরান লক্ষ্য করে একদিনে 200-র বেশি হামলা চালিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এছাড়া লেবাননেও চলছে আগ্রাসন। এদিকে যুদ্ধবিমান ভূপাতিতের প্রভাবে ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 48 ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব পাওয়ার দাবি করেছে ইরান। ফার্স্ট নিউজের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ওয়াশিংটনের ওই প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছে তেহরান। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইরানে বিমান হামলা চালাতে গিয়ে নিখোঁজ মার্কিন পাইলট। যুক্তরাষ্ট্রের কাছে এখন সবচেয়ে বড় অগ্রাধিকার তাকে উদ্ধার। যে কোনো মূল্যে উদ্ধারের চেষ্টায় মার্কিন সামরিক বাহিনী। বিশ্লেষকরা বলেন, ইরান যদি তাকে আটকে সক্ষম হয়, ইরানের জন্য তা হবে বড় ধরনের কূটনৈতিক হাতিয়ার। একটি ছবি কিংবা ভিডিওই বদলে দিতে পারে মার্কিন জনমত। যুক্তরাষ্ট্রের একটি বিধ্বস্ত বিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারে জোর তৎপরতা চলছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই উদ্ধার অভিযান এখন ক্রিটিক্যাল মিশন হয়ে উঠেছে, কারণ সময় যত গড়াবে ঝুঁকিও তত বাড়বে। বিশ্লেষকদের মতে, যদি ওই মার্কিন সেনা সদস্যকে আটক করতে পারে ইরান, তা হবে দেশটির জন্য একটি বিশাল অর্জন। এই পরিস্থিতিতে একজন বন্দী সেনা সদস্য হয়ে উঠতে পারে আলোচনার টেবিলে শক্তিশালী চাপ তৈরির উপাদান। সবচেয়ে বড় আশঙ্কা, যদি বন্দী অবস্থায় ওই সেনার ছবি বা ভিডিও প্রকাশ পায়, এতে যুক্তরাষ্ট্রের জনমতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এমনিতেই বিতর্কিত এই যুদ্ধে ট্রাম্পের জনসমর্থন কম। তার মধ্যে এমন দৃশ্য জনমতকে আরও দ্রুত বদলে দিতে পারে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এই ঘটনায় সংঘাত কমানোর চেষ্টা করা হয়, তাহলে তা হোস্টেজ ডিপ্লোমেসিকে উৎসাহিত করতে পারে। অর্থাৎ কাউকে আটক করে সুবিধা আদায়ের প্রবণতা বাড়তে পারে। ফলে সামরিক লক্ষ্য, কূটনৈতিক হিসাব এবং জনমত সব মিলিয়ে পরিস্থিতি এখন আরও জটিল হয়ে উঠছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার মধ্যেও পুরোপুরি ভেঙে পড়েনি ইরানের সামরিক সক্ষমতা, এমন তথ্য দিয়েছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের দাবি আর বাস্তব চিত্রের মধ্যে রয়ে গেছে বিস্তর ফারাক। এখন প্রশ্ন উঠেছে, সম্ভাব্য মার্কিন স্থল অভিযানের পর কি যুদ্ধ দ্রুত শেষ হবে, নাকি এখনও বাকি দীর্ঘ পথ?
যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের বেশিরভাগ সামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। সংঘাত শুরুর পর থেকেই বেশ কয়েকবার এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা 90% কমে গেছে এবং বেশিরভাগ উৎপাদন সক্ষমতা ধ্বংস হয়েছে। তবে এর মধ্যেই ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি ও অবকাঠামোগুলোতে অব্যাহত হামলার মাধ্যমে ট্রাম্পের সেই মন্তব্যকে ভুল প্রমাণ করেছে তেহরান। এমনকি খোদ মার্কিন গোয়েন্দারাই ট্রাম্পের দাবির পুরোপুরি উল্টো তথ্য দিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য বলছে, লাগাতার হামলার পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন সক্ষমতা অক্ষত রয়েছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদন বলছে, হাজার হাজার ড্রোন এখনও মজুত আছে এবং উল্লেখযোগ্য পরিমাণ ক্ষেপণাস্ত্র ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে। এমনকি কিছু লঞ্চার হামলার কারণে সাময়িকভাবে অচল হলেও সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। বিশ্লেষকদের মতে, ইরানের টিকে থাকার মূল কারণ তাদের সুড়ঙ্গ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা। মাটির নিচে বিস্তৃত নেটওয়ার্কে লুকিয়ে রাখা লঞ্চারগুলো শনাক্ত ও ধ্বংস করা অত্যন্ত কঠিন। পাশাপাশি লঞ্চারগুলো দ্রুত স্থান পরিবর্তন করায় সেগুলোকে টার্গেট করা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য আরও জটিল। যুক্তরাষ্ট্রের জন্য আরেকটি বড় উদ্বেগ হলো ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ও নৌ সক্ষমতা। তেহরানের কাছে এখনও স্বল্প পাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং শত শত ছোট নৌযান এবং ড্রোন বোট রয়েছে। এগুলোকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য বড় হুমকি হিসেবে দেখছে মার্কিন গোয়েন্দারা। বিশ্লেষকরা বলছেন, এই সক্ষমতা পুরোপুরি ধ্বংস না হলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। আর এমনটা হলে বৈশ্বিক অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। নাদিম মারজান, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ সরাসরি আঘাত হানছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতে চলছে এলপিজি সংকট। অন্যদিকে বিশ্বজুড়ে বিমান ভাড়া বেড়েই চলেছে। সারচার্জ বাড়িয়েছে বিভিন্ন বড় এয়ারলাইন্স। দীর্ঘমেয়াদে ভ্রমণ খরচ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ভারতের প্রযুক্তি নগরী বেঙ্গালুরুতে এলপিজি সংকট তীব্র আকার ধারণ করেছে। অটোরিকশা চালকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্যাসের জন্য। সরবরাহ অনিশ্চয়তায় তাদের দৈনিক আয়ও কমে যাচ্ছে। এই সংকটের পেছনে বড় কারণ ইরান যুদ্ধ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বৈশ্বিক এলপিজি সরবরাহে চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ভারত দৈনিক উৎপাদন বাড়িয়ে 50,000 মেট্রিক টনে উন্নীত করেছে, যদিও চাহিদা প্রায় 80,000 মেট্রিক টন। পাশাপাশি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও অস্ট্রেলিয়া থেকে অতিরিক্ত আমদানি নিশ্চিতের চেষ্টা করছে দেশটি। ফ্রান্সের কিছু ফিলিং স্টেশনে সাময়িক সরবরাহ চাপ ও চাহিদা বেড়ে যাওয়ায় সমস্যা দেখা দিচ্ছে। প্রশাসনের দাবি, দেশে জ্বালানি সংকট নেই। ফরাসি জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, ফ্রান্স মূলত আটলান্টিক রুটের উপর নির্ভরশীল হওয়ায় হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাব কম। এদিকে ইরান যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক বিমান শিল্পেও। এয়ার চায়না সাউদার্ন এয়ারলাইন্স, ক্যাথওয়ে প্যাসিফিকের মতো বড় এয়ারলাইন্স জ্বালানি সারচার্জ বাড়িয়েছে। আমেরিকান এয়ারলাইন্স অতিরিক্ত $400 মিলিয়ন ব্যয়ের আশঙ্কা করছে। অন্যদিকে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্স এর মধ্যেই শতাধিক ফ্লাইট বাতিলের পরিকল্পনা নিয়েছে। বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বাড়ার এই ধাক্কা দীর্ঘমেয়াদে ভ্রমণ খরচ ও বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরি করবে। নাদিম মারজান, সময় সংবাদ। ইরান যুদ্ধের ব্যয় সামাল দিতে বিশাল প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা মার্কিন সামরিক দপ্তর পেন্টাগনের গেল এক বছরে 40% বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব। সামরিক বাজেট বাড়াতে গিয়ে অভ্যন্তরীণ খাতে বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। এর ফলে জনকল্যাণমূলক কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিন খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষায় 2027 অর্থবছরের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার মার্কিন আইন প্রণেতাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়। এটি গত এক বছরে পেন্টাগনের 40% বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ। যুদ্ধের আর্থিক চাপ এই বাজেটে স্পষ্টভাবে ফুটে উঠেছে। মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী রুদ্ধদ্বার কংগ্রেস ব্রিফিংয়ে জানানো হয়েছে, এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের খরচ প্রায় $200 কোটি পৌঁছেছে। বিপুল পরিমাণ গোলাবারুদ ও অস্ত্রের ঘাটতি পূরণ এবং সামরিক অভিযান অব্যাহত রাখতেই এই বর্ধিত বরাদ্দের দাবি জানিয়েছেন ট্রাম্প।
প্রতিরক্ষা বাজেট বাড়াতে গিয়ে অভ্যন্তরীণ খাতে বাজেট কাটছাঁটের প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস, যা পরিবেশ রক্ষা, আবাসন সহায়তা এবং শিক্ষা খাতের মতো জনকল্যাণমূলক কর্মসূচিগুলো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ডে কেয়ার ও মেডিকেয়ারের মতো সামাজিক খাতের ব্যয় রাজ্য সরকারের উপর ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেন ট্রাম্প। তবে এই বাজেটের তীব্র বিরোধিতা করে ডেমোক্রেটরা। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে তারা জানায়, আমেরিকার জনগণ স্বাস্থ্য সেবা চায়, যুদ্ধ নয়। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে এক হঠকারী যুদ্ধে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে বলে উল্লেখ করা হয়। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইরান যুদ্ধ ঘিরে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা নিয়ে নতুন করে আলোচনায় পাকিস্তান। নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরছে ইসলামাবাদ, আর সেই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, পিছিয়ে পড়ছে কি ভারত? দৃশ্যমান কূটনীতির এই লড়াইয়ে দিল্লির নিরাপত্তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। তবে বিশ্লেষকদের মতে উপস্থিতির চেয়েও আসল পরীক্ষা হলো কৌশল। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনায় পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা তেহরানে পৌঁছে দেয়া থেকে শুরু করে চীনের সমর্থন চাওয়া, সব মিলিয়ে কূটনৈতিকভাবে বেশ সক্রিয় ইসলামাবাদ। এমনকি যুদ্ধ বন্ধে একাধিক প্রস্তাব নিয়ে তারা আলোচনার উদ্যোগও নিয়েছে, যদিও তা এখনও ফলপ্রসূ হয়নি। এরই প্রেক্ষাপটে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। দিল্লির নীতি নির্ধারক মহলেও পাওয়া গেছে বিভক্ত মত। কেউ বলছেন আঞ্চলিক প্রভাব কাজে লাগিয়ে ভারতের আরও দৃশ্যমান হওয়া উচিত ছিল। আবার অনেকে মনে করছেন আমন্ত্রণ ছাড়া মধ্যস্থতায় জড়ানো কৌশলগত ভুল হতে পারে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের এই ভূমিকাকে দালালি বলে উড়িয়ে দিয়েছেন। বিশ্লেষক হ্যাপিমন জ্যাকব মনে করেন, ভারতের প্রতিক্রিয়ার পেছনে কাজ করছে প্রতিযোগিতামূলক উদ্বেগ। তার মতে কেবল দৃশ্যমান হওয়ার তাড়না কোনো কার্যকর কূটনীতির ভিত্তি হতে পারে না। মাইকেল কুগলম্যান বলছেন, ভারত কখনোই এই মধ্যস্থতার দৌড়ে ছিল না, এমনকি আনুষ্ঠানিক আমন্ত্রণ ছাড়া এতে জড়ানোর সম্ভাবনাও কম। অন্যদিকে পাকিস্তানের কূটনৈতিক সক্রিয়তার পেছনে রয়েছে তার ভৌগোলিক ও কৌশলগত বাস্তবতা। পাকিস্তান একদিকে ইরান, অন্যদিকে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখে বার্তাবাহকের সুবিধা পাচ্ছে। বিশ্লেষকদের মতে এই তৎপরতা আংশিকভাবে নিজেদের নিরাপত্তা ঝুঁকি কমানোর কৌশলও, কারণ যুদ্ধ বিস্তৃত হলে ইসলামাবাদ সরাসরি জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। যুদ্ধবিরতি অব্যাহত থাকলেও গাজায় থামছে না রক্তপাত। খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ গেছে বিশেষ চাহিদা সম্পন্ন এক ফিলিস্তিনির। উত্তর গাজা ইসরায়েলি ড্রোনের আঘাতে আহত হয়েছেন অন্তত 6 বেসামরিক নাগরিক। অন্যদিকে গাজার চিকিৎসা খাতে ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবিক চিকিৎসা সংস্থা MSF। দখলদারদের কড়াকড়িতে উপত্যকায় প্রবেশ করতে পারছে না খাদ্য ও ওষুধবাহী ট্রাক, যা সংকটে ফেলছে গাজার চিকিৎসা ব্যবস্থাকে। দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর গুলিতে বিশেষ চাহিদা সম্পন্ন এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। উত্তর গাজার জাবালিয়ার আবু শারখ এলাকায় ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত 6 বেসামরিক ফিলিস্তিনি। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় একটি ইসরায়েলি ড্রোন সরাসরি আঘাত হানে। এতে আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই আহতদের উদ্ধার করে আল শিফা মেডিকেল কমপ্লেক্সে নেওয়া হয়। গাজায় চিকিৎসা খাতে ভয়াবহ সংকটের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক মানবাধিকার চিকিৎসা সংস্থা MSF। তারা জানায়, 2026 সালের জানুয়ারির শুরু থেকে গাজায় কোনো চিকিৎসা সরঞ্জাম প্রবেশ করাতে পারেনি তারা। ইসরায়েলি বাধায় সীমান্তে আটকে আছে খাদ্য ও ঔষধবাহী ট্রাক, ফলে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে মারাত্মক সংকট। সবচেয়ে বড় প্রভাব পড়েছে দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায়। ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও শ্বাসতন্ত্রের চিকিৎসায় প্রায় 50% প্রয়োজনীয় ঔষধ এখন সংকটাপন্ন পর্যায়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নতুন রোগী নেওয়া বন্ধ করে দিতে বাধ্য হয়েছে MSF। এ কারণে প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো রোগী। ঘাটতি দেখা দিয়েছে মৌলিক চিকিৎসা সরঞ্জামেও। গজ, ব্যান্ডেজ সহ ক্ষত পরিচর্যার উপকরণ সংকটে পড়েছে হাসপাতালগুলো। চিকিৎসকরা বলছেন, সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ চেষ্টা চালালেও দীর্ঘ সময় সেবা চালিয়ে যাওয়া সম্ভব নয়। অবরোধ অব্যাহত থাকলে প্রয়োজনীয় চিকিৎসা সংকটে মৃত্যু ঝুঁকি আরও বাড়বে। গাজায় জরুরি ভিত্তিতে চিকিৎসা সরঞ্জাম প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি। বরকতুল্লাহ, সময় সংবাদ। কেরানীগঞ্জে গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনে 5 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব,
আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের জটলা এখানে রয়েছে, উৎসুক জনতা কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং এই যে ঘটনাটি ঘটেছে কেরানীগঞ্জের যে এই গ্যাস লাইটের যে কারখানায় আগুনের ঘটনা ঘটেছিল সেটিতে এখন পর্যন্ত আমরা দেখেছি মোট 5 জনের মরদেহ কিন্তু এখানে ভেতর থেকে উদ্ধার করে এখানে ফায়ার সার্ভিসের একটি গাড়িতে এনে রাখা হয়েছে এবং এই গাড়িটি ঘিরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের প্রচণ্ড ভিড়, বিশেষ করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা এখানে রয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে সাধারণ মানুষের ভিড় এড়িয়ে কাজ করতে বেশ কিছুটা হিমশিম খাচ্ছেন। তবে তারা কিন্তু বারবার এই যে যেই গাড়িটিতে মরদেহগুলো এনে রাখা হয়েছে সেগুলো এই গাড়িটি থেকে সাধারণ মানুষকে সরানোর চেষ্টা করছেন এবং আমি সর্বশেষ এখানে দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে যে তথ্য পেয়েছি যে তারা কিন্তু এখনো পর্যন্ত যেই কারখানাটিতে আগুন লেগেছিল সেখানে তারা এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন এবং খোঁজ করছেন যে কোনো ধরনের কোনো মরদেহ অথবা ক্ষতিগ্রস্ত কেউ ভেতরে কি এখনো পর্যন্ত আটকে আছে কিনা সেটি কিন্তু তারা খুঁজে দেখছেন। তবে সর্বশেষ যেমনটি আমি বললাম যে এখন পর্যন্ত আমরা 5 জনের মরদেহ এখানে এনে রাখার তথ্য পেয়েছি। তবে এখানে এই মরদেহগুলো পুড়ে গেছে, এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে আসলে এখানে আসলে কি বয়সী মানুষ এখানে নিহত হয়েছেন আগুনে পুড়ে, কজন পুরুষ কিংবা কজন নারী রয়েছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না এবং তাদের যে নাম পরিচয় সেটি সম্পর্কে কিন্তু এখনো পর্যন্ত জানা সম্ভব হচ্ছে না। তবে এখানকার যারা দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা কিন্তু এই বিষয়টি নিয়ে কাজ করছেন। তারা কিন্তু যে কজনের মরদেহ উদ্ধার হয়েছে তাদের নাম পরিচয় বের করার চেষ্টা করছেন, আসলে যে কারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন, কারা এখানে আটকা পড়েছিলেন, কারা আগুনে পুড়ে নিহত হয়েছেন সেই বিষয়টি কিন্তু তারা বোঝার চেষ্টা করছেন এবং এখনো পর্যন্ত আমি যেমনটি বললাম যে ভেতরে কিন্তু যে সর্বশেষ যে পাওয়া তথ্য অনুযায়ী খোঁজ চলছে যে আর কোনো ধরনের মরদেহ ভেতরে আছে কিনা। এবং আমি একটু আপনাকে জানিয়ে রাখি যে আসলে এই যে দুর্ঘটনার তথ্য এটি কিন্তু আমরা পেয়েছি 1:15 নাগাদ এবং ফায়ার সার্ভিস যে তথ্য দিয়েছে আসলে তাদের এখানে ঠিক আসলে 1:11 দিকে আসলে তারা আগুনের সংবাদ পেয়েছে এবং এই স্থানটি হচ্ছে কদমতলী, যে কেরানীগঞ্জের কদমতলী গোল চত্বর, এখানে ঠিক যে প্রধান সড়কের পাশেই গলিতে কিন্তু এই কারখানাটি অবস্থিত এবং তারা বলছে যে একটি টিন শেডের যে গ্যাস লাইটারের একটি কারখানা এখানে ছিল এবং পরবর্তীতে আগুনের সংবাদ পাওয়ার পরে আমরা দেখেছি যে ঠিক 1:16 দিকে আসলে ফায়ার সার্ভিসের যে প্রথম ইউনিট এখানে এসে পৌঁছায় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে একে একে 7টি ইউনিট কিন্তু এখানে যোগ দেয় এবং তারপরে কিন্তু 7টি ইউনিটের চেষ্টায় এখানকার আগুন নিয়ন্ত্রণে আসে ঠিক 2:30টার দিকে। তো এখন পর্যন্ত 2:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসলেও ভেতরে যে পরিস্থিতি সেখানে ধোঁয়া থাকায় এবং যে ভেতরে আসলে যে গ্যাস লাইটারের কারখানা হওয়াতে সেখানে কিছু হয়তো বা যে আসলে বিস্ফোরক দ্রব্য এ ধরনের কিছু জিনিস থাকায় কিন্তু কোনো ধরনের ভেতরে তল্লাশি কিংবা উদ্ধার অভিযান চালানো সম্ভব ছিল না। পরবর্তীতে আসলে উদ্ধার অভিযান চালানো শুরু হওয়ার পর আমরা দেখেছি যে এখানে এই মরদেহগুলো এনে রাখা হয়েছে, বেশিক্ষণ কিন্তু হয়নি, আমরা বলতে পারি 4টা কিংবা 4টার কিছু আগে কিন্তু এখানে এই মরদেহগুলো এনে রাখা শুরু হয় এবং আমরা এখন পর্যন্ত আসলে দেখেছি যে একে একে 5টি মরদেহ এখানে এনে গাড়িতে রাখা হয়েছে এবং আমরা দেখেছি যে এরপরে কিন্তু এখন পর্যন্ত পরে আর কোনো মরদেহ এখানে ভেতর থেকে আনা হয়নি, কিন্তু তারা বলছেন যে আসলে ভেতরে তারা এখন পর্যন্ত তল্লাশি চালাচ্ছেন। তবে আসলে এই কারখানার বাইরে আসলে কোনো ভবন কিংবা কোনো বাসভবন, কোনো ঘর অথবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান কিংবা কোনো কারখানা আর ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত আর তথ্য পাইনি। তবে বলা যায় যে আসলে যে পরিমাণে আগুন জ্বলেছে এবং দীর্ঘ সময় প্রায় 1 ঘন্টার বেশি সময় কিন্তু আমরা এখানে আগুন জ্বলতে দেখেছি এবং ফায়ার সার্ভিসেও আমরা দেখেছি যে বেশ বেগ পেতে হয়েছে আগুন নেভাতে। আর বিশেষ করে এখানে ফায়ার সার্ভিস এসে যখন পৌঁছায় তখন আমরা দেখেছি যে পানির একটি সংকট কিন্তু এখানে তৈরি হয়েছিল, বিশেষ করে ফায়ার সার্ভিসের যে গাড়ি রয়েছে সেই গাড়ির পানি শেষ হয়ে যাওয়ার পরে এখানে আসলে যে পানির কোনো আসলে সোর্স ছিল না এখানে যে পানিটি দিয়ে এই আগুনগুলো নেভানো হবে। তো সেই জায়গা থেকে কিন্তু বেশ বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিসকে। তারপরও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ চেষ্টার পরে তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে এই ঘটনাস্থলটি যেখানে আগুনটির সূত্রপাত এবং ভেতরে যে আগুনটি লেগেছে সেখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা ভেতরে যাওয়ার চেষ্টা করে এবং উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে এখন পর্যন্ত আমাদের হাতে যে সর্বশেষ তথ্য রয়েছে আগুনের সূত্রপাত কিভাবে ঘটেছে সেটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু বলছেন যে আসলে এই বিষয়টি তদন্তের পর কিন্তু নিশ্চিত হওয়া যাবে এবং তারপরে কিন্তু এই বিষয়ে তারা বিস্তারিত জানাতে পারবেন আমাদেরকে যে আসলে কিভাবে এখানে আগুনের সূত্রপাত হয়েছিল। এখানে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ, উৎসুক জনতা যেমন দেখতে পাচ্ছি, পাশাপাশি এখানে
যে কয়েকজনের মরদেহ এনে রাখা হয়েছে তাদের স্বজনরাও কিন্তু এখানে এসে ভিড় করছেন এবং বেশ হৃদয় বিদারক একটি পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। বিশেষ করে যারা এখানে আগুনে পুড়ে নিহত হয়েছেন তাদের স্বজনরা কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন আমরা দেখতে পাচ্ছি। আর পাশাপাশি যেমনটি বলছিলাম যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের স্বজন কিংবা আশেপাশের প্রতিবেশী সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যেমন এখানে এসেছেন, পাশাপাশি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আশপাশের সাধারণ জনতা, উৎসুক জনতা কিন্তু অনেকে এসে এখানে ভিড় করছেন। আমরা সাধারণত প্রতিটি আগুনের ঘটনায় যেমনটি দেখতে পাই যে সাধারণ মানুষের উৎসুকতার কারণে কিন্তু এখানে যে কোনো আগুনের ঘটনায় আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসকে বেগ পেতে হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু আসলে বেশ বেগ পেয়ে থাকেন সাধারণ মানুষকে হটিয়ে তাদের যে কাজটুকু সেটি করতে। তো তেমন পরিস্থিতি কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি এবং এখন পর্যন্ত আসলে যে মানুষের প্রচণ্ড ভিড় রয়েছে, যেমনটি বলছিলাম যে এখানে কিন্তু আমরা প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারেই হৃদয় বিদারক একটি পরিস্থিতির তৈরি হয়েছে। বিশেষ করে আমি বলছিলাম যে এখানে যারা নিহত হয়েছেন তাদের স্বজনরা এসে ভিড় করছেন এবং আসলে অনেকে কিন্তু এখানে উৎকণ্ঠা নিয়ে এখানে এসে ভিড় করছেন, জড়ো হয়েছেন যে আসলে তারা কিন্তু জানেন না যে এখন পর্যন্ত তাদের স্বজন জীবিত আছে নাকি মৃত্যুবরণ করেছেন, সেই বিষয়েও কিন্তু অনেকে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেননি। সেই জায়গা থেকে উৎকণ্ঠা এবং চিন্তার ভাঁজ কিন্তু আসলে তাদের কপালে আমরা দেখতে পাচ্ছি। এরকম অনেকেই কিন্তু আসলে খোঁজ করছেন এবং বোঝার চেষ্টা করছেন যে তাদের আসলে কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, নিকট আত্মীয় কিংবা স্বজন কিংবা পরিবারের কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, সেই বিষয়টি কিন্তু অনেকে এখানে এসে বোঝার চেষ্টা করছেন। তো আমরা আসলে এখানে কিন্তু এখনো পর্যন্ত আসলে নিশ্চিত অসম্ভব হচ্ছে না যে ভেতরে আরও কেউ আটকা পড়ে আছেন কিনা কিংবা আরও কেউ আগুনে পুড়ে আসলে মৃত্যুবরণ করেছেন কিনা, সেই বিষয়টি কিন্তু নিশ্চিত অসম্ভব হচ্ছে না। যেমনটি বলছিলাম যে এখানে এখনো পর্যন্ত উদ্ধার অভিযান চলছে, ভেতরে যে সার্চ সেটি চলছে ফায়ার সার্ভিসের কর্মীদের এবং এখানে আসলে যে কি পরিমাণ মানুষ আগুনের ঘটনার সময় এই কারখানায় কাজ করছিলেন অথবা এর আশেপাশের বাসভবন কিংবা সেই জায়গাগুলোতে আসলে যে কি পরিমাণ মানুষ আটকা পড়েছিলেন সেটি কিন্তু আমরা নিশ্চিত হতে পারছি না এবং যে আসলে পাশের কোনো ভবন অথবা পাশের যে কোনো কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত অসম্ভব হচ্ছে না। তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে অনেকেই যারা খোঁজ করছিলেন তাদের স্বজনদের অথবা নিকটাত্মীয়দের, তারা কিন্তু এখানে ভিড় করে আছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এখানে কারা এসেছেন। বাইরে গেছি, বাইরে যাই আমরা ওয়ালটা একটু আয়া পড়ছি, ইয়ার পরে আর দুই বাড়িছে আর কইতারি না কিছু। তারপর এখানে আসলেন কি? দূর আসলেন কিভাবে? দূর আছে আমার বাসা তো এখানে। মানুষ ছিল কতজন? মানুষ ছিল মানে 30-40 জনের মতো। অন্যদিন এরকমই থাকে? হ্যাঁ, এরকমই থাকে। তারপর আমরা বাইরে গেছি গে, ইয়ার পর আর কি হয়েছে না হয়েছে জানি। সবাই বেরোতে পারছে? সবাই বেরোতে না, ওই যে কয়জন জানি লাশ আনছে আর কইতারি না। না, হ্যাঁ ও জানি না। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে এখানে কারখানা থেকে আগুনের সময় বেরিয়ে আসা একজন কর্মী, তিনি কিন্তু বর্ণনা দিচ্ছিলেন যে আসলে ঘটনার সময় কি হয়েছিল এবং তারা কতজনের মতো আনুমানিক ভেতরে আটকা ছিলেন সেই বিষয়টি কিন্তু তিনি বলার চেষ্টা করছিলেন। তবে তিনি নিজেও কিন্তু নিশ্চিত হয়ে বলতে পারছেন না যে আগুনের সময় ঠিক কতজন ভেতরে আটকা পড়েছিলেন। কিউবায় আবারও 2000-এর বেশি বন্দীকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। চলতি বছর দ্বিতীয়বারের মতো এই পদক্ষেপ নেওয়া হলো। বৃহস্পতিবার বন্দীদের মুক্তির ঘোষণা দেওয়া হয়, যা 2011 সালের পর থেকে পঞ্চম সাধারণ ক্ষমা। এই সিদ্ধান্তকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে। আফ্রিকা থেকে ধেয়ে যাওয়া ধূলিঝড় আঘাত এনেছে সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ায়। শহর জুড়ে ধুলার আস্তরণ জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সাধারণ মানুষকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন। Life queda un track, moving night badate, vibe ho copy. It's a noodles, one high fast, copy noodles, amazing taste. It's a noodles, enjoy the best. Let's vibe. It's a noodles, one high fast, copy noodles, amazing taste. It's a noodles, enjoy the best. Let's vibe. এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী
তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। ঠান্ডা কিছু খেলে অনেকেই তীব্র দাঁত শীর্ষের সমস্যা বোধ করেন। সঠিক সময়ে ব্যবস্থা না নিলে এই শীর্ষের সমস্যা নিজে থেকে চলে যাবে না। তাই প্রতিদিনের সুরক্ষায় আমি রেকমেন্ড করি সেন্সোডাইন। প্যারাশুট জাস্ট ফর বেবি পাউডার আলমন্ড ও নিম নির্যাসের গুণে 100% নিরাপদ উপাদানে তৈরি, সোনামণিকে রাখে সুরক্ষিত এবং সতেজ। হাতে থাক সাথে থাক বাংলাদেশি লেমনি রিফ্রেশিং স্বাদের ক্লেমনের কিউআর কোড স্ক্যান করো আর ঘুরে দেখো বাংলাদেশের ঐতিহ্য। লেমন ক্লিয়ারলি বাংলাদেশি। হঠাৎ গেস্ট চলে আসলে নো টেনশন। ডমিনোস পিৎজা, ম্যাট শেফ ও আরো অনেক অপশনে ডিল নাও কোডে 150 টাকা ছাড়। ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার যুগ যুগ ধরে ডেজার্টকে বানায় এতটা ডিলিশিয়াস, যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই। নিউজিল্যান্ডের ডিটারজেন্টই তো হয়, হারপিক কেন? দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক, যার ঘন ফর্মুলায় ডিটারজেন্টের তুলনায় 5 মিনিটেই জীবাণুমুক্ত, 10 গুণ টোটাল ক্লিন, সাথে দারুণ সৌরভ, যার কাজ তাকেই করতে দিন। ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন। লাখো মায়েদের পরামর্শ, প্যারাশুট বেবি, প্যারাশুট বেবি, প্যারাশুট জাস্ট ফর বেবি। প্যারাশুট জাস্ট ফর বেবি পাউডার আলমন্ড ও নিম নির্যাসের গুণে 100% নিরাপদ উপাদানে তৈরি ও অ্যালার্জি পরীক্ষিত, যা আপনার সোনামণিকে রাখে সুরক্ষিত এবং সতেজ। প্যারাশুট জাস্ট ফর বেবি। ইয়েস, আজকে আমার দিন। আজকে আমি খাবো অনেক অনেক চিকেন ম্যাগি। ফ্রাইডেতে শ্রিম্প ম্যাগি, সানডে মানডে সুপি ওয়ান, মঙ্গল বুধ বৃহস্পতি ভেজ এগ টম ইয়াম, স্যাটারডেতে চিকেন ম্যাগি, কি যে মজা। ম্যাগি মানে ভিন্ন স্বাদে প্রতিদিন। ভাগ্যিস ম্যাগি ছিল। আমি শ্রাবণ্য তৌহিদা, পেশায় আমি একজন ডাক্তার। এটাও আমার আরেকটা অপারেশন মাছের কালিয়া। এই একটুখানি প্রাণমরিচের গুঁড়া, এর রং, ঘ্রাণ, স্বাদ সবকিছু একদম পারফেক্ট। মশলা। মহাকাশ থেকে পৃথিবীর হাই রেজুলেশন ছবি পাঠিয়েছেন চাঁদের উদ্দেশ্যে যাত্রা করা আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। শুক্রবার মিশন কমান্ডার এই ছবিগুলো তুলেছেন বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। চাঁদের পথে যাত্রার শেষ ধাপে মহাকাশযানের ইঞ্জিন সফলভাবে প্রজ্বলনের পর এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করা হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। মার্কিন যুদ্ধবিমান হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের। তেহরানে আক্রমণ তেল আবিবের। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করল পেজেশকিয়ান প্রশাসন। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।